মিডিয়ার বন্ধুদের স্বাগত। একটা বিষয় ক্রমশ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছচ্ছে, সেটি হলো কেন্দ্রের মোদী সরকারের চূড়ান্ত ব্যর্থতা, ভুল নীতি এবং গাফিলতিতে এই গ্যাস সংকট, জ্বালানি সংকট, এটা তীব্রতা, সংকটের গভীরতা ক্রমশ বাড়ছে। সম্পূর্ণভাবে মোদী সরকারের ভুল নীতি, ব্যর্থতা, প্রশাসনিক অপদার্থতা, দূরদৃষ্টি, তার অভাব, ফলে মানুষ বিপদে পড়ছেন। বিপদটা দুরকম তৈরি হয়ে গিয়েছে। একটা বিপদ হচ্ছে হয়রানির, রান্না হবে কিসে? মোদী সরকার সম্পূর্ণভাবে মানুষের কথা না ভেবে, অর্থনৈতিক পরিণতির কথা না ভেবে যে হঠকারী পদক্ষেপ পরের পর নিয়েছেন, নোটবন্দি থেকে শুরু করে পরিকল্পিত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এসআইআর পদ্ধতি থেকে শুরু করে এই গ্যাস সংকট পর্যন্ত, গ্যাস সংকটের একাধিক প্রভাব আজ দেশ জুড়ে তীব্র হয়েছে। এক, মানুষের হয়রানি। রান্না হবে কিভাবে, সেটা কোনো পরিবারের ক্ষেত্রে হোক বা কোনো সমষ্টিগত জায়গায় হোক, রান্না হবে কিভাবে। দুই, কর্মসংস্থানগত নেতিবাচক প্রভাব ফেলছে। অর্থাৎ বহু ক্ষেত্রে এই গ্যাস সংকটের জন্য কর্মসংস্থানগত একটা প্রভাব পড়ছে। যারা অটোয় সিএনজি, একটা অটো যতবার ট্রিপ দিতে পারছে না, লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। যারা খাবার পৌঁছে দেন, বহু রেস্তোরাঁয় খাবার কমিয়ে দিতে হচ্ছে। মাঝারি বা ছোট হোটেল ইত্যাদি কর্মসংস্থানগত। অর্থাৎ এক নম্বর পয়েন্ট, মানুষের হয়রানি, কিভাবে রান্না হবে তার সমস্যা। দুই, কর্মসংস্থানে হাত পড়ছে। তিন, মানুষের পকেটে হাত পড়ছে, আর্থিক বোঝা বাড়ছে। অর্থাৎ যখন অটোর সিএনজি একের দিকে পাওয়া যাচ্ছে না, অন্যদিকে দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে, তাহলে অটো চালকরা ভাড়া বাড়াতে বাধ্য হচ্ছেন। ফলে সাধারণ মানুষ, মধ্যবিত্ত, নিম্নবিত্ত যেসব রুটে অটোয় যাতায়াত করে বা এই ধরনের, তাদের উপর আর্থিক চাপ পড়ছে। এক, রান্নার হয়রানি। দুই, কর্মসংস্থানগত চাপ। তিন, আর্থিক চাপ। চার, সামাজিক চাপ। বহু মন্দির বা এই ধরনের জায়গায় ভোগ রান্নায় হাত পড়ে যাচ্ছে। ব্যাপারটা শুধু ধর্মে সীমাবদ্ধ নয়, দেশ জুড়ে বহু জায়গায় মন্দিরকে কেন্দ্র করে বহু ভিক্ষুক বা আর্থিকভাবে খুব দুর্বল মানুষ, এই ভোগটাই তাদের কাছে খাবার। ফলে এটার একটা সামাজিক প্রভাব পড়ছে। অর্থাৎ মূলত আমরা যা দেখতে পাচ্ছি, আজ যা সারা দেশের সিচুয়েশন, তাতে গ্যাস সংকটের চার রকম প্রভাব দেশে পড়েছে। স্বভাবতই বাংলাতেও পড়বে। বাংলার মানুষেরও হয়রানি। এক হচ্ছে, রান্নাটা হবে কিভাবে। পাইপলাইনে যে গ্যাস যেত, তার উপরে এখন নিষেধাজ্ঞা জারি করছে। অমুক সময় থেকে অমুক সময় সেই গ্যাসটাও বন্ধ রাখা হবে। অমুক সময় থেকে অমুক সময় সেই গ্যাসটা পাওয়া যাবে না।
এতদিনের মধ্যে অন্য সিলিন্ডার বুক করা যাবে না, শহরে এতদিনে হলেও গ্রামে ৪৫ দিনের আগে করা যাবে না। মানুষের হয়রানি। ২, কর্মসংস্থানে চাপ পড়ে যাচ্ছে। যাদের কর্মসংস্থানের সূত্র এই রান্না বা পরিবহন বা যেখানে গ্যাস নির্ভর, সেই কর্মসংস্থানগুলি বিপন্ন হচ্ছে। ৩ নম্বর, আর্থিক চাপ পড়ছে মানুষের উপর। কিছু ক্ষেত্রে দাম বাড়ানো কেন্দ্রীয় সরকার বাড়িয়ে দিচ্ছে, তার চেন রিয়াকশন হচ্ছে, এবং ৪, সোশ্যাল এফেক্ট। ফলে কেন্দ্রীয় সরকার তাদের ভুল নীতির জন্য ২, এটা একটা পার্ট। আর এটার মধ্যে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার দ্বিচারিতা করে যাচ্ছে। একদিকে মানুষ সবাই দেখতে পাচ্ছেন সংকট চলছে, হয়রানি চলছে, আর কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় মন্ত্রীরা বলে চলেছেন কোনো সংকট নেই। আরে ভাই, সংকট যদি না থাকে তাহলে গ্যাস সিলিন্ডারটা আসছে না কেন? সংকট যদি না থাকে তাহলে সাধারণ মানুষ গ্যাস বুক করতে পারছেন না কেন? সংকট যদি না থাকে তাহলে গ্রামের মানুষের উপর ৪৫ দিনের নিষেধাজ্ঞা চাপানো হচ্ছে কেন? পশ্চিমবাংলার গ্রামের মানুষ বিচার করুন, পশ্চিমবাংলার গ্রামের মানুষ বিচার করুন। কেন্দ্রীয় সরকার বলছে গ্রামে ৪৫ দিনের আগে বুক করা যাবে না। গ্রামের মানুষ নিশ্চয়ই বুঝতে পারছেন। সামনে বিজেপি নেতাদের পড়লে একটু জিজ্ঞাসা করবেন, সবই নয়, এক গ্লাস জল খাইয়ে জিজ্ঞাসা করবেন। ১০০ দিনের টাকা দেবেন না, আবাসের টাকা দেবেন না, জল জীবন মিশনের টাকা দেবেন না, ১,৯৪,০০০ কোটি টাকা বকেয়া দেবেন না, গ্যাসটা দেবেন না, আবার গ্যাস বুক করতেও দেবেন না। কোন মুখে বাংলার মানুষের, গ্রামের মানুষের সামনে যাবে, শহরের মানুষের সামনে যাবে এই ভারতীয় জনতা পার্টি? এর পরিপ্রেক্ষিতে কাল রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। এক রাশ মিথ্যা প্রতিশ্রুতি, বিজেপির তরফ থেকে বলা হচ্ছে অমুক অমুক শিলান্যাস, অমুক। কোথায় ছিলেন? আগে বাংলার মানুষের প্রাপ্যটা মানুষকে দিন। আপনার তো অনেকবার বাংলায় বেড়াতে আসা হয়ে গেল। রাজনৈতিক পর্যটক, রাজনৈতিক পরিযায়ী, ভোটের আগে এদের ডেলি প্যাসেঞ্জারই বাড়ে এই নরেন্দ্র মোদী, অমিত শাহ আর গোটা দেশের বিজেপি নেতাদের। ফাঁকা হাতে আসছেন কেন প্রধানমন্ত্রী? নতুন কি গল্প শোনাবেন? এই করব, ওই করব। আপনাদের পরিবর্তন যাত্রা পুরো ফ্লপ করেছে। তার থেকে চোখ ঘোরাতে এসব নাটক, হ্যান করেঙ্গা, ত্যান করেঙ্গা, কুছ নেই করেঙ্গা। যদি আপনার বাংলার মানুষের প্রতি ন্যূনতম দরদ থাকে তাহলে বাংলার মানুষের বকেয়া ১,৯৪,০০০ কোটি টাকা আগে দিন। বারবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আন্দোলন হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি লেখা থেকে, ডেপুটেশন থেকে, রাজপথে বসা থেকে সমস্ত ভাবে বলা হয়েছে ১০০ দিনের টাকা আপনারা দেননি, মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার রাজকোষ থেকে দিতে হয়েছে। প্রধানমন্ত্রী, আপনি জল জীবন মিশনের টাকা দিন, ১০০ দিনের টাকা দিন, আবাসের টাকা দিন, ১,৯৪,০০০ কোটি টাকা দিন। প্রধানমন্ত্রী, আপনি বাংলা ভাষা বলার জন্য যাদেরকে আপনাদের রাজ্যগুলো পিটিয়ে মারা হয়েছে, হয়রান করা হচ্ছে, তাদের জন্য ক্ষমা চান, তাদের পরিবারের কাছে ক্ষমা চান। প্রধানমন্ত্রী, আপনি বাংলা বলার জন্য সোনালী বিবির মতো আরো যাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে, আজও যারা বাংলাদেশে জেলে আটকে আছেন, তাদের পরিবারের কাছে ক্ষমা চান এবং তাদের ফেরাতে আপনি কি ব্যবস্থা করছেন সেটা বলুন। শেষ পর্যন্ত তো তৃণমূলকে পাশে দাঁড়াতে হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে দাঁড়াতে হয়েছে, কোর্টকে নির্দেশ দিতে হয়েছে। আপনি প্রধানমন্ত্রী কি করেছেন তার কৈফিয়ত দিন। আগাগোড়া একটা বঙ্গ বিরোধী বিজেপি, বঙ্গ বিরোধী নরেন্দ্র মোদী আগামীকাল ভোট শকুনির মতো
মানুষকে বিভ্রান্ত করার জন্য বাংলায় আসছেন। যদি বাংলার মানুষের দাবি দাওয়াই না মেটান, আপনার মশাই বেড়াতে আসার দরকারটা কি? লিখে রেখে দিন 250-র বেশি সিট পেয়ে মুখ্যমন্ত্রী হয়ে ফিরে আসছেন চতুর্থবারের জন্য মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। তো সেখানে নরেন্দ্র মোদী কাল কিছু বিভ্রান্তি তৈরি করার জন্য এসে কিছু কথা বলবেন। দেখছেন তো পরিবর্তন যাত্রাগুলো। আপনাদের তো সব বিভিন্ন জায়গা থেকে যে গাড়িতে যাচ্ছে, সে গাড়ির স্পিড কারুর 80-র নিচে নামাতে হচ্ছে না, কারণ দুপাশে লোক নেই তো, ফাঁকা মাঠ, দুপাশে হু হু করে যাচ্ছে। পরিবর্তন যাত্রার মিনিমাম স্পিড গাড়ির 80, কারণ স্পিড কমাতে হচ্ছে না, লোক নেই, কাকে হাত মেলাবে? নেই। হাত নাড়বে কাকে? নেই। ধুধু মাঠ, শটান যাচ্ছে পরিবর্তন যাত্রা। তার উপর দাঁড়িয়ে যারা ইন্টারভিউ দিচ্ছেন, আপনাদের বহু লোক যারা আছেন তাদের ওই দিক থেকে নেবেন না, একটু এই দিক থেকে নিন, কারণ ওই দিক থেকে নিলে সামনে রাস্তাটা পুরো দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে নরেন্দ্র মোদী আসছেন। বিজেপি তো অন্য রাজ্য থেকে সব লোকজন ঢোকাচ্ছে, 2-4টে লোক যাও বা তাও তো অন্য রাজ্য থেকে আনার চেষ্টা করছে। ফলে নরেন্দ্র মোদীর এই সফরের কোনো তাৎপর্য নেই। বাংলার মানুষ ওদের ভাঁওতা মিথ্যাচার ধরে ফেলেছেন। নাগরিকত্ব কাড়ার যে চেষ্টা, মানুষকে লাইনে দাঁড় করিয়েছেন এই নরেন্দ্র মোদী, নোটবন্দিতে দাঁড় করিয়েছেন, এসআইআরে দাঁড় করিয়েছেন, মৃত্যুর মিছিল উপহার দিয়েছেন। ফলে বাংলার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করছেন, সেটা স্পষ্ট হয়ে গিয়েছে। আর গ্যাস সংকট, তার জন্য বিজেপি, কেন্দ্রীয় সরকার পুরোপুরি দায়ী। ক্রমশ সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিজেপির এই ভুল নীতির জন্য মানুষের হয়রানি, মানুষের আর্থিক চাপ, সামাজিক চাপ, খাবারের চেন যেটা হয় তার উপর চাপ, এই গোটাটা মানুষকে আবার আরেক রকম হয়রানির মুখে ঠেলে দিয়েছেন নরেন্দ্র মোদী। এই পরিস্থিতিতে যেন নরেন্দ্র মোদী আসছেন কাল, বাংলার মানুষ তার সফরের কোনো তাৎপর্য আছে বলেই মনে করেন না। কালকে সবার যে মঞ্চসজ্জা হচ্ছে, দক্ষিণেশ্বর মন্দিরের আদল, বিষ্ণুপুরের টেরাকোটা ব্যবহার করা হচ্ছে, কোথাও কি গিয়ে হিন্দুত্ব বাঙালিরা সামনে পাচ্ছে? দেখুন, নরেন্দ্র মোদীর মঞ্চ নাকি দক্ষিণেশ্বর মন্দিরের আদল বা ওইরকম ছাঁচ রাখা হচ্ছে, কি থিম পুজোর প্যান্ডেল নাকি? এটা একটা রাজনৈতিক দলের সভা। আর যদি দক্ষিণেশ্বর মন্দিরের মডেল করতে হয়, তাহলে নরেন্দ্র মোদী দক্ষিণেশ্বরে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন, জেনে রেখে দিন নরেন্দ্র মোদী এবং বিজেপির নেতারা, দক্ষিণেশ্বর স্টেশনের যে টিকিট কাউন্টার, সেটা পুরোপুরি আর একটি দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দির করে দিয়েছেন। ফলে এটা আপনাদের এই হঠাৎ একটা মঞ্চে একটু দক্ষিণেশ্বরের মতো করে দিলাম আর বাংলার মানুষকে ভুল বোঝালাম, বাংলার মানুষ অত সহজে বিভ্রান্ত হন না। আপনারা যেটা 2026 সালে থিম পুজোর প্যান্ডেল করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় অন্তরে শ্রদ্ধা দিয়ে দক্ষিণেশ্বর স্টেশনে, দক্ষিণেশ্বরের প্ল্যাটফর্মের পাশে দক্ষিণেশ্বরের টিকিট কাউন্টার 2 দশক আগে করে দিয়েছেন দক্ষিণেশ্বর মন্দিরের আদলে। ফলে এইসব চমক দিয়ে কিছু হবে না। রাম থেকে শিফট করছেন নরেন্দ্র মোদী, রাম থেকে শিফট করছেন। 21-এ জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম আমরা বলেছিলাম, আমরাও নিশ্চয়ই ভগবান রামকে শ্রদ্ধা করি, কিন্তু এখানে জয় মা দুর্গা, জয় মা কালীও বলতে হবে। আর আমরা দেখতে পাচ্ছি আজকে সেই পথে বিজেপি আসছে। আর আমরা এটাও বলে রাখছি, ভোটের ফল বেরোবার পর এই বিজেপির এই লোকেদের জয় বাংলা বলিয়েই আমরা ছাড়ব। তার কারণ ওদের এই সস্তা নাটক, সেগুলো আর কাজ করছে না। এখন মুখ থেকে জয় বাংলা বলতে হবে, বাংলায় দাঁড়িয়ে। মা দুর্গা, মা কালী, বাংলায় চিরকাল পুজো হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার যখন এই পুজোয় সাহায্য করেন, তখন আপনাদের বুকে ব্যথা হয়, তখন আপনারা হচ্ছে কেন পুজো কমিটিকে টাকা দেওয়া হবে।
আবার এখন আপনারা সেই দেবদেবীদের সাহায্য নিয়ে আপনারা নির্বাচনী প্রচারের মঞ্চ সাজাতে চান। আমরা সব ধর্মকে সম্মান করি, এখানে মা দুর্গা থাকবেন, মা কালী থাকবেন, ভগবান রামচন্দ্র যারা বিশ্বাস করেন তারা থাকবেন, সবাই থাকবেন, অন্য ধর্ম থাকবে। এখন পবিত্র উপবাস চলছে মুসলিমদের, রমজান মাস চলছে, সন্ধ্যাবেলা দাওয়াতে ইফতার, এরপরে পবিত্র ঈদ আসবে, এরপর একটা সময় বছরের খ্রিস্টানদের অনুষ্ঠান, নানা ধর্মের অনুষ্ঠান থাকবে, কিন্তু ওটা থিম পুজোর প্যান্ডেল করে ওনার বাংলার মানুষকে বিভ্রান্ত করা যাবে না। দক্ষিণেশ্বর যদি দেখতে হয়, শ্রদ্ধা জানাতে হয় মন্দিরকে, ওটা 2 দশক আগে মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়ে দিয়ে গেছে। শ্রমিক ভট্টাচার্য বলছেন যে আসলে যারা বাইরে থেকে আসেন কলকাতাতে, তারা রামকৃষ্ণদেবকে খুঁজতে যান, কোথায় যাবেন এই জন্য দেখুন, শ্রমিক ভট্টাচার্য রামকৃষ্ণ দেবকে দেখতে ব্রিগেডের প্যান্ডেল যেতে হবে, আমি জানি না। শ্রমিক তো অত্যন্ত গভীরতার সঙ্গে বাংলা ভাষার প্রয়োগ করেন বলে আমি জানি। তো যারা দক্ষিণেশ্বরে যান তারা শুধু রামকৃষ্ণ দেবকে দেখতে যান না, তার সঙ্গে মা ভবতারিণী মায়ের দর্শনও করতে যান। তো ফলে একটা মন্দিরের আদলে কিছু করে সেখানে পাঠিয়ে দিলেন। আরে আপনি পাটুলিতে যান না, ওখানেই দক্ষিণেশ্বর মন্দির, মা ভবতারিণীর মূর্তি বাইপাসের ধারে রয়েছে। আর দক্ষিণেশ্বরেই তো কাতারে কাতারে মানুষ যান। মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণেশ্বরকে ঢেলে সাজিয়ে দিয়েছেন, কালীঘাটকে ঢেলে সাজিয়ে দিয়েছেন, দক্ষিণেশ্বরে স্কাইওয়াক হয়েছে। আর আজকে নয়, মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন শ্রমিক ভট্টাচার্য, আরেকবার ঘুরে আসুন ওখানে, তখন দক্ষিণেশ্বর স্টেশনের প্ল্যাটফর্মের পাশে টিকিট কাউন্টারটাই মা ভবতারিণীর মন্দিরের আদলে করে দিয়েছেন। ফলে বাইরে থেকে যারা আসেন তারা দক্ষিণেশ্বর দেখতে হলে দক্ষিণেশ্বরেই যাবেন। আর যে টিকিট কাউন্টারটা থেকে টিকিট কাটবেন দক্ষিণেশ্বর স্টেশনে দাঁড়িয়ে, সেই মন্দিরের আদলে টিকিট কাউন্টারটা মমতা ব্যানার্জির করে দেয়া। তো সুতরাং দক্ষিণেশ্বর দেখতে হলে ব্রিগেডের প্যান্ডেল যেতে হবে। আমি আবার বলছি, দক্ষিণেশ্বর মন্দির বাঙালির আবেগ, বাংলার আবেগ, সেগুলোকে নিয়ে এই ব্রিগেডের রাজনৈতিক মঞ্চে থিম পুজোর প্যান্ডেলের মতো আচরণ করবেন না। এর যে গভীরতা আছে, আবেগ আছে, শ্রীরামকৃষ্ণ দেব, মা ভবতারিণী, সেটা দক্ষিণেশ্বরেই আছে এবং সেখানে বিপুল মানুষ যান। সেটা বিজেপির সাংগঠনিক সমস্যা। বিজেপি তো একটা মানে ও তো ওদের দলটা তো আছে শুধু মিডিয়া, সোশ্যাল মিডিয়া। তো বিজেপিটা কোথায়? একটা বঙ্গ বিরোধী, বাংলার মানুষের শত্রু, বাংলার পাওনা দেয় না, বকেয়া দেয় না, অধিকার দেয় না, প্রাপ্য দেয় না, বাংলা ভাষাকে, বাংলা মনীষীদের অপমান করে, বাংলার যারা থাকেন তাদের নাগরিকত্বের শিকড় নিয়ে টান দিচ্ছে, বাংলা বললে পিটিয়ে মারছে, বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। কর্মীরা বিজেপি করতে চাইছেন না, বিজেপি করতে পারছেন না। যারা রাজনীতি করবেন, রাজনীতি মানেটা কি? সমাজ সেবা। মানুষের সামনে দাঁড়াতে হবে। তো মানুষ বিরক্ত বিজেপির উপর। আমি তো আরো 2-1টা জেলার বিজেপির জেলা প্রাক্তন সভাপতিদের তো বিভিন্ন সব পোস্ট দেখছি, ভয়ঙ্কর সমস্ত অভিযোগ। এত সিবিআই ইডি যে পাঠায় বিজেপি, এবার তো নিজের দলের মধ্যে পাঠাক না, ওদের এই পরিবর্তন যাত্রা, বাজেট আর তারপর নিয়ে যা যা ওদের দলের লোকেরা পোস্ট করছে, তো সিবিআই ইডিটা নিজের দলের মধ্যে পাঠাক, যে দলের প্রোগ্রামগুলো করার জন্য টোটাল কত অ্যালটমেন্ট, সেই ফান্ড কোথায় যাচ্ছে, সাথে কাজ হয়েছে কিনা। আমরা বলছি না, এও আপনাদের দলের ব্যাপার, আপনারা বুঝুন, কিন্তু আপনাদের দলের লোকেরা পোস্ট করছে ফেসবুকে। তো এবার সিবিআই ইডিটা নিজেদের পার্টি অফিসে পাঠাক না একটু। দেখুন, এই বিষয়টা আমাদের সর্বভারতীয় নেতৃত্ব দেখছেন, তারা সবিস্তারে বলতে পারবেন। আমরা শুধু এইটুকু বলতে পারি যে রাষ্ট্রপতি মাননীয় দ্রৌপদী মুর্মুকে মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট সম্মান করেন, শ্রদ্ধা করেন, কিন্তু তিনি কিছু ভুল তথ্যের উপর দাঁড়িয়ে এবং বিজেপির হাতে রাজনৈতিকভাবে ব্যবহৃত হয়ে
যে মন্তব্যগুলি, যে পর্যবেক্ষণগুলি করেছেন, সেটি চূড়ান্ত রাজনৈতিক পক্ষপাতদুষ্ট এবং সাংবিধানিক চেয়ারকে বিজেপির পক্ষে ব্যবহার করা। তৃণমূল কংগ্রেস, মাননীয় মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি চেয়ারের এই বিকৃত ব্যবহারকে, সেই জায়গাটায় তাদের ভুলটা কোথায় এবং বাস্তব ছবিটা কি, আমরা সেইটা তুলে ধরেছি। এ রাজ্যে আদিবাসী, জঙ্গলবাসী, তফসিলি জাতি উপজাতি তাদের ঢালাও উন্নয়ন হচ্ছে। বাম জমানায় যেসব জায়গায় রক্তাক্ত ছিল, আজকে জঙ্গলমহলে, কন্যাশ্রীতে মেয়েরা ফুটবল খেলছে। সর্বত্র উন্নয়ন। আর মহামান্য রাষ্ট্রপতি মণিপুরে আদিবাসীরা আক্রান্ত হলে তিনি মুখ খোলেন না। তিনি বিজেপি শাসিত রাজ্যগুলোতে আদিবাসীরা, তফসিলিরা আক্রান্ত হলে মুখ খোলেন না। এখানে তিনি ভুল তথ্যের উপর দাঁড়িয়ে এমন মন্তব্য করছেন যেটা রাজনৈতিকভাবে ভোটের মুখে বিজেপিকে পক্ষপাতদুষ্টভাবে সাহায্য করা হচ্ছে। তো সেইটার প্রতিবাদ এবং বাস্তব তথ্য তৃণমূল করেছে এবং আরো তথ্য দিতে চেয়েছে। বাকিটা আমাদের সর্বভারতীয় নেতৃত্ব পরিস্থিতি তারা পর্যালোচনা করছেন, তারা সবিস্তারে বলতে পারবেন। এর মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে মুখ্যমন্ত্রী 5টা এসসি এসটি বা জনজাতি কমিউনিটির জন্য ভোটের অ্যানাউন্সমেন্ট করলেন। এই সময়টাতে উনি যে সময়টা করলেন সেটাও কি জনজাতি তপশিলি মানুষদেরকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করলেন? না, এগুলো তো প্রসেস, এরকম তো হঠাৎ কিছু নয়। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেন সেটা শুধু ভোটের জন্য নয়, হঠাৎ নয়, এটা প্রসেস। আপনি যদি সারা বছর কেন গত কয়েক বছর দেখেন, তাহলেও তো মমতা বন্দ্যোপাধ্যায় ধারাবাহিক তাদের উন্নয়ন করছেন, তারই এক একটা স্টেপ। এটা তো প্রথম স্টেপ নয়। ফলে একটা ধারাবাহিক প্রসেস চলছে। যারা বছরের পর বছর মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী থাকাকালীন রাজনৈতিক সহকর্মী স্কুটারের পেছনে বসে যে প্রত্যন্ত জঙ্গলের গ্রামগুলোয় গেছিলেন, মানুষ খাবার পায় না, পিঁপড়ে ডিম, বিষাক্ত গাছের শিকড় বাকড় খেয়ে সারা গায়ে তাদের ইনফেকশন, এমন পরিস্থিতি। আপনারা জানেন আমলাশোলে মৃত্যু হয়েছিল, পরপর মৃত্যু হচ্ছিল। সেই সব ছবিকে মমতা বন্দ্যোপাধ্যায় বদলে দিয়েছেন। এখন এই বদলানোটা তো একটা ধারাবাহিক প্রক্রিয়া। ফলে আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় যে নতুন ঘোষণাগুলো করেছে, সেটা প্রথম ঘোষণা নয়, নতুন ঘোষণা, কিন্তু প্রথম নয়। কারণ প্রথম, দ্বিতীয়, 10, 20, 30, 40 এবং 50টা ঘোষণা এবং কাজ করতে করতে হয়তো 67তম আর একটা পদক্ষেপ হচ্ছে। ফলে একটা ঘোষণা হয়েছে তার মানে এই নয় যে এটা ভোট বলে ঘোষণা হয়েছে। আপনারা আদিবাসী, জঙ্গলমহলবাসী সেই এলাকাগুলো গেলেই বুঝতে পারবেন কিভাবে পাল্টে গেছে তাদের জীবনযাত্রা, কত উন্নত হয়েছে। স্বাভাবিক, তার কারণ হচ্ছে মুখ্য নির্বাচন কমিশনার তিনি সম্পূর্ণভাবে পক্ষপাতদুষ্ট আচরণ করছেন এবং জনবিরোধী আচরণ করছেন, বাংলার বিরোধী আচরণ করছেন, মানুষের বিরোধী আচরণ করছেন। যে পদ্ধতিতে বিজেপির কথায় বৈধ ভোটারদের বাদ দেওয়ার জন্য একদিকে নাগরিকরা উত্তেজিত, নাগরিকরা আতঙ্কিত, উদ্বিগ্ন, আত্মহত্যা করছেন, অন্যদিকে বিএলওরাও আত্মহত্যা করছেন, অসুস্থ হয়ে মারা যাচ্ছেন। এই মৃত্যুর মিছিলের দায় মুখ্য নির্বাচন কমিশনারের, যিনি বিজেপি দালালি করার জন্য তার চেয়ারটাকে মিসইউজ করছেন। সেই কারণেই তার বিরুদ্ধে যা যা পদক্ষেপ, যেভাবে পদক্ষেপ হয়, কখনো আইনি পদক্ষেপ, কখনো সংসদীয় পদক্ষেপ, কখনো গণ আন্দোলনের পদক্ষেপ, যা যা পদক্ষেপ নেওয়ার আছে মানুষের পাশে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস সেগুলি সংগঠিত করেছে। সেটা তো পরিষদীয় গণিতের বিষয়। এখানে মূল উদ্দেশ্যটা দেখতে হবে, বাকিটা তো পরিষদীয়, সংসদীয়, তাদের পার্লামেন্টারি পলিটিক্সের কিছু এরিথমেটিক আছে। কিন্তু উদ্দেশ্যটা কি, কারা একজোট হয়ে মানুষের স্বার্থে প্রতিবাদ করছেন? মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস কিন্তু তাদের নিজেদের জন্য প্রতিবাদ করছেন না, শুধু তৃণমূল কংগ্রেসের সমর্থক ভোটারদের জন্য প্রতিবাদ করেননি। তাদের প্রতিবাদ কিন্তু কোনো বিজেপি পরিবার হতে পারে, সিপিএম এর পরিবার হতে পারে, কোনো রাজনীতি করেন না এমন পরিবারও হতে পারে,
যাদের ভোটারের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে, যেটা পরে ভবিষ্যতে নাগরিকত্বের অধিকারের বিপর্যয় ডেকে আনবে, সরকারি সুযোগ সুবিধার ক্ষেত্রে বিপর্যয় ডেকে আনবে। ফলে এইগুলো তো করার একটা, মানুষের পাশে তৃণমূল কংগ্রেস দাঁড়িয়ে আছে। ফলে এই লড়াইটা তৃণমূল কংগ্রেসের লড়াই নয়, লড়াইটা মানুষের লড়াই। তৃণমূল কংগ্রেস লড়ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে। লড়াইটা মানুষের অধিকারের, ভোটাধিকার রক্ষা। শুভেন্দু অধিকারী বলছেন যে তৃণমূল ইরান চলে যাবে, কেন্দ্রীয় সরকার টিকিট করে দেবে, খামেনেইর বাড়ির সামনে গিয়ে তারা দেখুন, এইসব খুব হতাশ হলে এরকম বেরোয়। মানে মানে এখানে দেখবেন আপনি, আগে এই ধরনের কথাবার্তা বলতেন ওই কিছু খুব মানসিক চাপে যদি কেউ থাকেন, অথবা যাদের সোডিয়াম পটাশিয়াম, আগে শুভেন্দু একবার ডাক্তারের ব্লাড টেস্ট করে সোডিয়াম পটাশিয়ামটা একবার টেস্ট করে নেওয়া ভালো। ওখানে না ব্যালেন্সটা কোথাও একটা একটু এদিক ওদিক হতে, চাপ পড়ছে না, বুঝতে পারছে হারবে। আপনি ভাবতে পারছেন শুভেন্দু অধিকারী কেন মানসিক চাপে থাকবেন না? পরিবর্তন যাত্রায় গাড়ির লরির উপর উঠে দাঁড়িয়ে আছে শুভেন্দু অধিকারী, সামনে ধুধু মাঠ, দুপাশে ধুধু ক্ষেত, কোনো মানুষ নেই, একা শুভেন্দু দাঁড়িয়ে। এরপরে যদি কারণ সোডিয়াম পটাশিয়াম গন্ডগোল না হয় তো কার হবে বলুন? যে সরকারি কর্মচারীদের যে ধর্মঘট, সেটা সম্পূর্ণভাবে তার উদ্দেশ্য ব্যর্থ হয়েছে। ধর্মঘট ব্যর্থ হয়েছে, কোথাও কোথাও জোর করে বাধা দেওয়ার চেষ্টা করেছেন। আর যারা সিপিএম ধর্মঘট ডেকে বড় বড় কথা বলছেন, তাদের মনে করিয়ে দিই, বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন, তারা তো খুব বুদ্ধবাবুকে কোট করে সব সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন, আমি বন্ধ আর ধর্মঘট সমর্থন করি না, কিন্তু আমার দুর্ভাগ্য আমি এমন একটা দলে থাকি যে দল এইগুলো করে, এগুলো মানুষের জন্য ভালো না। কে বলেছিলেন? বুদ্ধদেব ভট্টাচার্য। তো কারা ধর্মঘটে ডাক দিচ্ছে? সেও তো সিপিএম, রাম, বাম সব মিলে ডাক দিচ্ছে। কিছু একটা কোঅর্ডিনেশন কমিটি অফ অতৃপ্ত আত্মাজ, তারা তারা এইসব করতে যাচ্ছে, একগুচ্ছ অতৃপ্ত আত্মা। তার কোথায় ছাপ? কোন ছাপ নেই। রাস্তাঘাটে যান, অফিস কাছারিতে যান, কেউ কেউ কোথাও কোথাও না গিয়ে বাধা দেওয়ার চেষ্টা করেছেন। জনজীবন স্বাভাবিক। আর যারা কাজ করেননি, তারা সারা বছর এমনিতেও কাজ করেন না। দেখুন, যাকে যেটা, যার যেটা করতে হবে না, তার সেই প্রতিশ্রুতি দিতে কি এসে যায় বলুন তো? শুভেন্দু অধিকারী জানেন 30 পেরোবে না বিজেপি, এবার 30 পেরোবে না। বিরোধী দলনেতা পদটার জন্য যে কজন এমএলএ দরকার, সেই সংখ্যাটা পাবে না বিজেপি। তো এই যে আমরা যদি ক্ষমতায় আসি, মাসির যদি গোঁফ হতো তাহলে আমি মেসো বলে ডাকতাম। তো যেটা ওদের হবে না, তো সেগুলো একের পর এক প্রতিশ্রুতি। প্রশ্ন হচ্ছে এই, যার একটা রাজনৈতিক উত্তর হয়, যে প্রতিশ্রুতিগুলো আপনারা দিচ্ছেন অন্য বিজেপি শাসিত রাজ্যে সেগুলো হচ্ছে না কেন? আপনি বাংলায় ক্ষমতায় এলে কি করবেন যেটা বলছেন, তাহলে যে রাজ্যে বিজেপি ইতিমধ্যেই রয়েছে সেই রাজ্যে সেই কাজগুলো আপনারা করছেন না কেন? তা আপনারা যদি সে রাজ্যে ক্ষমতায় থেকেও না করেন, তাহলে বাংলায় এলে করব, এই কথাটা আসছে কোথা থেকে? পুলিশ নিরপেক্ষ, পুলিশ পুরো নিরপেক্ষ। যারা সিবিআই, ইডি, এনআইএ দিয়ে পলিটিক্স করে, যারা মুখ্য নির্বাচন কমিশনের চেয়ারটাকে দলদাসে পরিণত করে, যারা শেষ পর্যন্ত মহামান্য রাষ্ট্রপতির সম্মানকে বিঘ্নিত করে রাজনৈতিক উদ্দেশ্যে পরিচালিত করে, তাদের মুখে নিরপেক্ষতা শুনতে হবে। এখানে পুলিশ নিরপেক্ষ। 34 বছরের তুলনায় অনেক ভালো পুলিশ প্রশাসন, অন্য রাজ্যের তুলনায় অনেক ভালো পুলিশ প্রশাসন, এবং সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে সরকার চলছে, তাতে পশ্চিমবঙ্গের সার্বিক পুলিশ প্রশাসন অনেক ভালো, ভারতবর্ষের মধ্যে সেরা।
যেমন ওনার মামার বাড়ি তো নয় যে উনি যা বলে যাবেন, নিজের হতাশা থামাতে যা বলে যাবেন সেটা করতে হবে। মহামান্য রাষ্ট্রপতিকে কোনো অসম্মান করা হয়নি। রাষ্ট্রপতিকে যদি কেউ অসম্মান করে থাকে তাহলে তার জন্য বিজেপি দায়ী। ভুল তথ্য, ভুল ব্যবস্থা এগুলো দিয়ে রাষ্ট্রপতিকে দিয়ে রাজনীতি করাতে গিয়েছে। আমরা শুধু তার ভুলগুলো ধরিয়ে দিয়েছি, তার যে ভুল ধারণা, আমরা সেই ভুলগুলো ধরিয়ে দিয়ে বাস্তবে রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কি কি কাজ করেছে তফসিলি জাতি, উপজাতি, আদিবাসীদের জন্য, সেগুলো আমরা মনে করিয়ে দিয়েছি। তো যখন শুভেন্দু অধিকারী, বীরবাহ হাঁসদা রাজ্যের মন্ত্রী, তাকে বলেছিলেন আমার জুতার নিচে থাকে, তখন ক্ষমা চেয়েছিলেন তো? কেন ক্ষমা চাননি? বীরবাহা সাঁওতাল নন, আদিবাসী নন, তফসিলি জাতি উপজাতির মধ্যে পড়বেন না, জঙ্গল কন্যা নন, আমাদের ঘরের মেয়ে নন, তাদের প্রতিনিধি নন। তাকে বলেছেন বীরবাহা হাঁসদা আমার জুতার নিচে থাকে, দেবনাথ হাঁসদা আমার জুতার নিচে থাকে, ক্ষমা চেয়েছেন? যিনি আমাদের মাননীয় মন্ত্রীকে এইভাবে অপমান করেছেন এবং ক্ষমা চাননি, তিনি আর একজনের ক্ষমা চাওয়ার কথা বলছেন, এসব ভাবাই যায়? এবং রাজ্যপাল শুনে খুব অবাক হয়ে যাবেন যে এই রাজ্যপাল বিরোধী দলনেতার সঙ্গে মিট করে আজকে বুঝতে পারবেন যে এ রাজ্যে বিজেপি দলটা ডুবছে কেন। রাজ্যপাল স্পষ্ট দূর থেকে শুনতেন যে এ রাজ্যে বিজেপির কিছু হয় না, বিজেপির কিছু হবে না। আজ বিরোধী দলনেতার সঙ্গে কথা বলে একদম উনি নিশ্চিত রাজ্যে বিজেপিটা কেন উঠে গেছে। আরে সীমান্তটা তো অমিত শাহ, ও রাজ্যপাল কি করবেন? রাজ্যপালকে তো দিল্লিতে জানাতে হবে। সীমান্তটা তো কোনো জেলা পুলিশ বা পশ্চিমবঙ্গের কোনো থানার নয়, রাজ্য পুলিশের নয়। এই যে জায়গাটা, সীমান্ত লাইনটা, এই সীমান্তর যে লাইনটা, সীমান্ত রেখা, আগে সীমান্ত রেখা থেকে 15 কিলোমিটার ছিল বিএসএফ এর অধীন, এখন আইন সংশোধন করে 50 কিলোমিটার পর্যন্ত বিএসএফ এর অধীনে নিয়ে নিয়েছে। তো তাহলে সীমান্ত বিএসএফ এর, সীমান্ত থেকে 50 কিলোমিটার বিএসএফ এর অপারেশনের রাইট আছে। আর অপোজিশন লিডার রাজ্যপালকে বলতে যাচ্ছেন রাজ্যের বিরুদ্ধে অভিযোগ। তো রাজ্যপাল তো নিজেই বুঝতে পারবেন, তিনি তো এইসবের মধ্যে ছিলেন। দেখুন গতকাল জাননি অ্যাকচুয়ালি উনি কি বলেছেন আর বাইরে কি বলছেন তো আমরা জানি না, ওখানে কেউ ছিলাম না। ফলে উনি কি বলেছেন, রাজ্যপাল কি বুঝেছেন, আবার রাজ্যপাল কি বলেছেন এবং উনি কি বুঝেছেন, এই সবটা যতক্ষণ না আমরা বুঝছি ততক্ষণ আপনাদের বোঝার মতো করে আমি কি বোঝাবো? মুখ্যমন্ত্রী রাজ্যের জনবিন্যাস পাল্টে দিয়েছে, 2041 সাল পর্যন্ত তৃণমূল থাকবে, রাজ্যে হিন্দুরা সংখ্যালঘু। দেখুন বাংলার একটা ঐতিহ্য আছে, ট্র্যাডিশন আছে। বাংলায় যুগ যুগ ধরে হিন্দু মুসলমান একসঙ্গে সবাই ছিলেন এবং আজও আছেন, খ্রিস্টানরাও, আরো সব ধর্ম। তো সেখানে দাঁড়িয়ে বাংলাকে কেন্দ্র করে এই ধরনের কথাবার্তা বলাটা, এটা বাংলার ইতিহাস ঐতিহ্যকে অপমান করা। বাংলায় একসঙ্গে হিন্দু মুসলমান চিরকাল থেকে এসেছে। এখানকার হিন্দুরাও শ্রীরামকৃষ্ণদেব, শ্রীচৈতন্যদেবের হিন্দুত্বে বিশ্বাস করে। যে হিন্দুত্ব পরধর্ম সহিষ্ণুতার কথা বলে, যে হিন্দুত্বে বিশ্বাস রেখেও মুসলিম এবং অন্য ধর্মের সমান সম্মান এবং সহাবস্থানে বিশ্বাস করে। ফলে এই ধরনের এই যে কথাগুলো ওনারা বলেন না যে এসআইআর হচ্ছে সারা দেশে, বাংলায় কেন গোলমাল, কেন গোলমালটা জেনে রেখে দিন, কেন গোলমাল। তার কারণ একটা সময় সারা দেশে সতীদাহ প্রথা ছিল, সারা দেশে।
কিন্তু বাংলায় রাজা রামমোহন রায়ের নেতৃত্বে আন্দোলনটা হয়েছিল, প্রতিবাদটা হয়েছিল, গোলমালটা হয়েছিল। গোলমাল হয়েছে কারণ সারা দেশে মহিলাদের চিতায় তোলা হয়েছে, আর প্রতিবাদটা উঠেছিল বাংলা থেকে। ইতিহাস যখন যখন সন্ধিক্ষণ এসেছে, বাংলা গর্জে উঠে প্রতিবাদ করেছে। আন্দামানের জেলে সব থেকে বেশি বাঙালির নাম পাবেন। ফলে বাংলাকে এভাবে ছোট করবেন না। দেখুন, সরকারি কর্মচারীদের ওই নেতাকে সরকারি অফিসে নিজের কাজের টেবিল ছাড়া সব জায়গায় পাওয়া যায়। ওগুলো রাম বাম এই অতৃপ্ত আত্মাদের প্রতিনিধি। ফলে ওনারা শকুনের সাপে গরু মরে না। আজ ওনাদের এইসব ওই ধর্মঘট ইত্যাদি এগুলো মানুষ বা কর্মচারীরা প্রত্যাখ্যান করেছেন। তারা জানেন, ওই ভাস্কর ঘোষের মুখে তো শোনা যায় না একবারও যে কেন্দ্রীয় সরকার বাংলার বকেয়া দিচ্ছে না কেন, তাহলে রাজ্য সরকারের সুবিধা হয় আমাদের ডিএটা বাড়াতে। একবারও শুনেছেন এই আন্দোলনকারীদের মুখে? ডিএ মমতা বন্দ্যোপাধ্যায় বারবার সাধ্যের মধ্যে থেকে আনুপাতিক শতকরা হার হিসাব করে দেখুন, কম বাড়াননি। কিন্তু এই লোকগুলো একবারও বলবে না কেন্দ্রীয় সরকার বাংলার থেকে ট্যাক্স তুলে নিয়ে যাচ্ছেন কিন্তু বাংলার বকেয়া দিচ্ছে না। এরা দিল্লিতে গিয়ে বিজেপির সাহায্যে ঘর ভাড়া করে থাকবে। ফলে এরা রাম বামের প্রতিনিধি, ভোটের আগে এইসব পুতুলকে নামিয়েছে। বাংলাটা শেষ করে ঈদ উপলক্ষে বড় অনুষ্ঠানের আয়োজন করেছে সোনাপত্র এলাকায় গার্ড নিয়ে নিমন্ত্রিত মেয়র থেকে সাংসদ করতে, অথচ পুলিশ কিন্তু চেষ্টা করে আপনারা খুঁজে পাচ্ছেন। আমি বলতে পারবো না, তো যেটা জানি না আমি কি করে বলবো। Sir, tomorrow, we know that not only throughout the country but in our state also there is a shortage of domestic LPG and commercial LPG. And in these circumstances, we know the Prime Minister is coming tomorrow. They will be conducting one political meeting and one non-political. Crores of projects will be distributed. Now, what is your take on this bill? Will Congress government or take any appointment regarding? You see, just before election, we saw each and every time this kind of political tourists like Prime Minister, Home Minister, other ministers and Chief Minister of BJP states, they used to come here for a political tourism. बंगाल में ऐसा वो लोग आते हैं, लेकिन प्रधानमंत्री जी तो खाली हाथ आ रहे हैं। बंगाल का 1,96,000 करोड़ रुपया अभी ड्यू है। 100 दिन का रुपया मनरेगा का, आवास का रुपया, जल जीवन मिशन का रुपया, वो तो बंगाल को वंचित किया है, डिप्राइव किया है, बार बार इंसल्ट कर रहा है। बंगाली लैंग्वेज बोलने से भाजपा रूल स्टेट्स में मॉब लिंचिंग हो रहा है, मर्डर हो रहा है। बंगाल का जो एमिनेंट पर्सन है उसको इंसल्ट कर रहा है। अगर कोई बंगाल बात करे तो उसको बांग्लादेशी बोल के बांग्लादेश भेज रहा है। नोटबंदी के टाइम पे पब्लिक को लाइन में खड़ा कर दिया था, मौत का मिছিল शुरू हो गया था। अभी एसआईआर के नाम पे वैसा ही कर रहा है। और अभी ये सेंट्रल गवर्नमेंट, मोदी गवर्नमेंट का रॉन्ग स्टैंड, रॉन्ग पॉलिसी, अभी ये एलपीजी, सीएनजी, इसका क्राइसिस शुरू हो गया। पब्लिक हैरेस्ड हो रहा है, सोसाइटी में प्रेशर बढ़ रहा है। कोई प्लानिंग नहीं था उसको। प्रधानमंत्री जी जो आ रहा है उसका कोई इंपैक्ट बंगाल में नहीं है, नहीं होगा, क्योंकि वो एक एंटी बंगाल पार्टी का
एंटी बंगाल लीडर है, उसका कोई इंपैक्ट बंगाल का धरती पर नहीं होगा। उसके लिए बंगाल का एक ही स्टैंड है, नो वोट टू भाजपा, ओनली वोट फॉर दीदी। दादा, ये जो एलपीजी की क्राइसिस चल रहा है, मिनिस्ट्री का कहना है कि सब कुछ सिचुएशन देखिए, ये डबल स्टैंडर्ड गेम खेल रहा है। दे आर जस्ट प्लेइंग डबल स्टैंडर्ड गेम। On one hand, their ministers, central ministers, they are saying that there is not at all any problem related to gas, LPG. But we all know there is massive problem. बहुत प्रॉब्लम, जो एक तो आपका किचन में प्रॉब्लम हो गया, दूसरा सोसाइटी में प्रॉब्लम हो गया, तीसरा वो ऑटो जैसा ट्रांसपोर्टेशन में प्रॉब्लम हो गया, फेयर ज्यादा हो रहा है, पब्लिक का पॉकेट का ऊपर प्रेशर पड़ रहा है। ये सिर्फ एक एलपीजी या अभी तो वो जो पाइपलाइन से गैस आता है उसका ऊपर भी इतने टाइम नहीं आएगा, उतना टाइम आएगा, ये सब कर दिया है। आज अभी ये जो एलपीजी या सीएनजी या गैस का जो क्राइसिस है, फ्यूल का जो क्राइसिस है, दिस इज नॉट ओनली disturbing your personal kitchen, but also this problem is disturbing the whole society and creating negative impact on employment. दादा, टीएमसी का डेलीगेशन प्रेसिडेंट मैम से मिलने वाला था, लेकिन देखिए, ये हमारा ऑल इंडिया जो लीडरशिप है वो देख रहे हैं। वी हैव हाईएस्ट रिगार्ड्स टुवर्ड्स द चेयर ऑफ ऑनरेबल प्रेसिडेंट, लेकिन महामन्नो जो प्रेसिडेंट राष्ट्रपति जी, उसका चेयर को मिसयूज किया भाजपा विथ सम डिस्टॉर्टेड फैक्ट्स। बंगाल का डेवलपमेंट के बारे में, वो आदिवासी एससी एसटी का डेवलपमेंट बारे में जो द्रौपदी मुर्मू जी कमेंट किया, वो अनफॉर्चुनेट है। हम लोग सिर्फ उसका पॉइंट टू पॉइंट काउंटर किया। यहां पर पूरा डेवलपमेंट हो रहा है। और ऑनरेबल प्रेसिडेंट मैडम कहां थे जब मणिपुर में एससी एसटी उसके ऊपर अटैक हो रहे थे, भाजपा स्टेट्स में हो रहा है, तब वो साइलेंट है। और बंगाल में जब डेवलपमेंट हो रहा है, वो भाजपा का जो पॉलिटिकल स्टेटमेंट है, उसी तरह स्टेटमेंट उनका मुंह से निकल रहा है। ये अनफॉर्चुनेट है। हम लोग पूरे सम्मान के साथ, वो फैक्ट्स एंड फिगर के साथ, उसका जो रॉन्ग इंप्रेशन है, रॉन्ग स्टेटमेंट है, उसको काउंटर किया। दैट्स ऑल। एलओपी आज गवर्नर से मिले और गीता उन्हें ग्रेट सर्विस दिया है। देखिए, ये एलओपी काल नहीं थे, वो गया मिलने से, इसका ऊपर क्या कमेंट करूंगा। लेकिन एलओपी गवर्नर साहब को क्या बोला, गवर्नर साहब एलओपी के क्या बोला, एलओपी गवर्नर साहब को जो बोला, गवर्नर साहब उसको समझा ये नहीं समझा। गवर्नर साहब एलओपी को जो बोला, वो एलओपी साहब समझा या नहीं समझा, ये हम लोग का अभी तक समझ में नहीं है। जितना तक हमारा समझ में नहीं आता है, हम आपको कैसे समझाएंगे। ओके, वो नेशनल लीडरशिप, ये तो पूरा देखिए, ये जो चीफ इलेक्शन कमिश्नर है, वो भाजपा का दलाल, भाजपा का एजेंट जैसा बिहेव कर रहा है। इतना सारे लोगों को हैरासमेंट, मौत हो गया है। पूरा जो लीगल वोटर्स है, उसका राइट डिलीट करने का कॉन्स्पिरेसी हो रहा है। तो इसलिए पब्लिक को वो हैरास कर रहा है, पब्लिक को वो
मौत के मुंह में पुश कर रहा है, इसीलिए उसके खिलाफ हम लोग, ये तो डेमोक्रेटिकल वो तरह से आंदोलन हो रहा है, लीगल बैटल्स हो रहा है, पार्लियामेंट्री पॉलिटिक्स में जिस तरह अपोज करने का वो सब हो रहा है। हम लोग जो कर रहे हैं, ऑल इंडिया तृणमूल कांग्रेस अंडर द लीडरशिप ऑफ ममता बनर्जी और अभिषेक बनर्जी जो कर रहे हैं वो बंगाल का जनता के लिए कर रहा है। ये सिर्फ तृणमूल कांग्रेस सपोर्टर लोगों का कोई फाइट नहीं है, स्ट्रगल नहीं है। ये बंगाल का आम आदमी का हक प्रोटेक्ट करने के लिए ये लड़ाई हो रहा है। Now, last question, Samik Bhattacharya is conducting a press conference right now. He just now said that I have to make it clear that if the SIR is not done completely, we won't allow election to happen in Bengal. यही तो उसका कंस्पिरेसी है। वो देखिए 2001 में इलेक्शन के बाद SIR हुआ था, तो अभी क्या जरूरत था इलेक्शन का साथ SIR? वो चाहते थे SIR पहले करके 2 महीने के अंदर बहुत सारे लीगल वोटर्स को डिलीट करने का कंस्पिरेसी था। लेकिन ये तो 2 महीने का काम नहीं है, ये 2 बरस का काम है। ये तो हम लोग पहले से बोल रहे हैं। उसका ये भाजपा का कंस्पिरेसी है, डिले कर दो, वोट अवॉइड करो, वोट पीछे कर दो, प्रेसिडेंट्स रूल ले आओ। उनका खुद का ऑर्गेनाइजेशन नहीं है, पब्लिक सपोर्ट नहीं है, एंटी बंगाल पार्टी है, एंटी बंगाली पार्टी है। ये बंगाल में जो रहता है और बांग्ला में जो बोलता है सबका, नॉट ओनली बंगालीज, नॉन बंगालीज हु रिसाइड इन बंगाल, ये एंटी बंगाल पार्टी है। इसका कॉन्स्पिरेसी है। अभी समीक भट्टाचार्य का ये स्टेटमेंट ये साबित कर रहा है जो उसका ये कॉन्स्पिरेसी है। वोट थोड़ा डाल दो, थोड़ा लेट कर दो, प्रेसिडेंट्स रूल इंपोज करो। अरे वैसे कुछ नहीं होगा, जो कुछ कर लीजिए आएगा तो ममता दीदी ही। এটা আমাদের প্রশ্ন, তার সঙ্গে এটা হচ্ছে আরো একবার বলেছে ফর্ম 7 জমা নিতেই হবে। আর ফর্ম 7 জমা নিয়ে তো হিয়ারিং ছাড়া এসব করা যাবে না। বিজেপি মুখোশ খুলে গেল। শ্রমিক ভট্টাচার্য যে মরিয়া হয়ে বেরিয়ে এলেন, আর তৃণমূল নেত্রীর দূরদর্শিতায় তৃণমূল যে ওদের ট্র্যাপে পা দিল না, লড়ে যাচ্ছে তৃণমূল, কিন্তু ওদের ট্র্যাপে পা দেয়নি। রাজপথে লড়াই, আইনি লড়াই, সুপ্রিম কোর্টে লড়াই, খোদ মমতা ব্যানার্জি নিজে সওয়াল করছেন মাননীয় মুখ্যমন্ত্রী, পার্লামেন্টে লড়াই। কিন্তু ওদের চক্রান্তটা হচ্ছে SIR এর নাম করে বৈধ ভোটার কাটো, না পারলে ভোট ঠেলে দাও, পিছিয়ে দাও, রাষ্ট্রপতি শাসন জারি করিয়ে ভোট করাও। এই ট্র্যাপে তৃণমূল কংগ্রেস পা দেয়নি, সেই কারণে এখন আতঙ্কিত। 30-এর বেশি তো সিট পাবে না, আতঙ্কিত। এটা করতে দেবো না, ওটা করতে দেবো না, ইয়ার্কি মারার জায়গা পাওনি তোমরা। 2001 সালে তো ভোটের পর SIR হয়েছিল। কে বলেছিল তড়িঘড়ি করে 2 মাসের মধ্যে এইসব করার জন্য? 2 মাসের কাজ তো নয়, ওটা তো 2 বছরের কাজ। এই শ্রমিক ভট্টাচার্যের এই হুঙ্কারের মধ্যে দিয়ে, এই বক্তব্যের মধ্যে দিয়ে বিজেপির আর্তনাদ, অসহায় আর্তনাদ, পরাজয় নিশ্চিত জেনে মরিয়া চেষ্টা ভোটার লিস্টে কারচুপির, সেটাই আবার সামনে চলে এলো। থ্যাংক ইউ।